সবাইকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজ হচ্ছে 23 এপ্রিল 2026। আজ আমরা সাক্ষ্য আইনের রিভিশন দিব 1 থেকে 16 ধারা পর্যন্ত। আমরা সাক্ষ্য আইনের 4টা বা 5টা ক্লাসের মাধ্যমে রিভিশন করব, তারপর কয়েকটা মাইনর অ্যাক্ট এখানে অ্যাড করব, তারপর আমরা আবার প্যানাল কোডে চলে যাব। অর্থাৎ মাসের প্রথম থেকে আমরা প্যানাল কোডে চালু করবো আর কি, প্যানাল কোড। তাহলে প্যানাল কোড হলে কিন্তু আমাদের আর কয়েকটা মাইনর অ্যাক্ট বাকি থাকে, তাহলে কিন্তু আমাদের যে প্রথম বেস যেটা 9 গটিকার, এটাতে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমাদের প্রথমে দেখেন, এটি 1872 সালের একটি আইন, সাক্ষ্য আইন। সাক্ষ্য আইনটা কিন্তু অনেক পুরাতন একটা আইন, হ্যাঁ, ব্রিটিশ পিরিয়ডের একটা আইন। এবং সাক্ষ্য আইনটা শুধুমাত্র যে বাংলাদেশে ব্যবহার করা হয় তা না, এটা একটা আপনার মনে করেন যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, তারপর হচ্ছে আপনাদের মালদ্বীপ, তারপর হচ্ছে আমাদের মায়ানমারেও ব্যবহার করা হয়। ইন্ডিয়া পাকিস্তান তো একেবারে এক ওতপ্রোতভাবে 100% কপি। ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ 100% কপি। তারপর নিজ নিজ দেশের অনুযায়ী মোটামুটি যার যার চেঞ্জ করে নিছে আর কি। অর্থাৎ যারা ব্রিটিশ কলোনি ছিল এই সাউথ এশিয়াতে, প্রত্যেকটা দেশেই আপনার এই 1872 সাক্ষ্য আইনটা আপনার ব্যবহৃত হয়। এটা মূলত ইংরেজি একটা আইন, এটার বাংলা কোনো গেজেট নাই, তারপরেও আমরা এটার নাম দিয়েছি সাক্ষ্য আইন 1872। মূলত হচ্ছে এটা আপনার এভিডেন্স অ্যাক্ট 1872, এটা হচ্ছে মূল নাম, কিন্তু আমরা সাক্ষ্য আইন 1872 নামে এটাকে পরিচিতি লাভ করছে। তো এটার আপনার সর্বশেষ সংশোধনী আছে কিন্তু 2022 সালে। সর্বশেষ কত সালে সংশোধনী? 2022। কোনো আইনেরই আপনার সংশোধন লেখার প্রয়োজন নাই যদি আপনি 100% কনফার্ম না থাকেন। বোঝা গেছে? একমাত্র তখনই আপনি ব্যবহার করবেন যখন আপনি 100% কনফার্ম যে এটার সংশোধন আছে, আপনি এটা লিখতে চান। আর না লিখলেও কোনো সমস্যা নাই, কোনো আইনের নামেই কখনোই সংশোধন ব্যবহার করা হয় না। আপনি যদি লিখেন তাহলে ভালো, না লিখলেও কোনো সমস্যা নাই, কারণ আইনের যে নামে জন্মগ্রহণ করে মৃত্যুর আগ পর্যন্ত তার একই নাম বহাল থাকে। তো এই আইনে আপনার যদি আমরা সংখ্যাগত দিক থেকে বিবেচনা করি, 167টি ধারা আছে, এর ভিতর আবার কিছু ধারা কিন্তু বাতিলও আছে, এটা আমরা না ধরি। সংখ্যাগত দিক থেকে 167টি ধারা, এটাকে তিনটাতে ভাগ করছি আমরা। প্রথম যে ভাগ, এখানে হচ্ছে আমাদের 1 থেকে 55 ধারা পর্যন্ত একটা ভাগ, 56 থেকে 100 পর্যন্ত দ্বিতীয় ভাগ, এবং 101 থেকে 167 পর্যন্ত আমাদের তৃতীয় ভাগ। আমাদের প্রথম ভাগ আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং তৃতীয় ভাগ আরো ইম্পর্টেন্ট। এই যে প্রথম ভাগ এবং তৃতীয় ভাগ, এই দুটাই আপনাদের খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং দ্বিতীয় ভাগ যেটা আছে, এখানে আমাদের আপনার দলিল প্রমাণের যে কার্যক্রম কিছু বিষয় আছে, এগুলো বাদ দিয়ে অন্য যে বিষয়গুলো আছে আমাদের পরীক্ষার সাথে সম্পৃক্ত, এগুলো আমরা পড়বো। কারণ এই জায়গাটাতে আমাদের কিছু স্কিপ করার কিছু সুযোগ আছে, বিশেষ করে 75-এর পর থেকে আপনার মনে করেন যে 99 আপনার এই পর্যন্ত 100 পর্যন্ত, অর্থাৎ 76 থেকে 100 পর্যন্ত আমাদের এই ক্ষেত্রে তেমন না পড়লেও চলে। দু একটা ধারা আছে এই যে এবার রিভিশনের সময় আমি আপনাদের সাথে সেগুলো নিয়ে আলোচনা করব যে কোনগুলো পড়তে হবে। যেমন ধরেন 91, 92 আছে, এই যে আপনার দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন করা, এই নিয়মগুলো। তো প্রথম খণ্ডতে আমাদের রয়েছে মূলত আমরা 55টি ধারা। এখানে আমাদের প্রথম যেই ধারাটি আছে, এটাতে আইনের পরিচিতি আপনার এখানে ব্যবহার করা হয়েছে। তারপর আমাদের 2 ধারা প্রয়োজন নাই, 3 ধারাতে আপনার কিছু ব্যাখ্যার কথা দেওয়া আছে, ব্যাখ্যাগুলো আমরা পরে দেখতেছি। 4 ধারাতে আদালতের একটা আপনার অনুমান করার একটা নীতিমালা দেওয়া আছে, এবং 5 ধারাতে বলা আছে যে কোন বিষয়ে আমরা সাক্ষ্য দিতে পারবো আর কোন বিষয়ে আমরা সাক্ষ্য দিতে পারবো না। ঠিক 6 থেকে 16 পর্যন্ত আপনার হচ্ছে যে প্রাসঙ্গিকতার নীতি আমরা এইভাবে ভাগ করে নিয়েছি। মূলত আরো আছে প্রাসঙ্গিকতার নীতি। প্রাসঙ্গিকতার নীতি হিসেব করলে আমাদের 5 থেকে একেবারে 55 পর্যন্ত আমাদের কিন্তু প্রাসঙ্গিকতার যে থিওরিগুলো, সেই থিওরিগুলো। তো এই ক্ষেত্রে আমাদের আলোচ্য বিষয়বস্তু আজকে থাকবে মূলত 1 থেকে আপনার 16 ধারা পর্যন্ত। তো এক তো আমি বললাম, 2 তো বললাম, আর 3-এর বিষয় থেকে আমাদের একটু বর্ণনা দিতে হবে। 3-এ আমাদের কিছু বিষয় আছে পড়ার মতো। যেমন ধরেন 3-এ আছে সংজ্ঞা। সংজ্ঞার ক্ষেত্রে আপনি কোন বিষয়গুলোর দিকে নজর দিবেন 3-এর দিকে? আচ্ছা, যেটা বলতেছিলাম, আমাদের এখান থেকে দেখতে হবে আমাদের মূলত হচ্ছে প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক এবং বিচার্য বিষয়, এই যে 2টা বিষয় আছে আমাদের, প্রাসঙ্গিক বিষয় আর হচ্ছে আমাদের বিচার্য বিষয়। এই 2টা বিষয় আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি প্রাসঙ্গিক বিষয় এবং বিচার্য বিষয় না বুঝেন, তাহলে তো আপনার সাক্ষ্য আইন পড়ে কোনো লাভ নাই। আপনাকে প্রাসঙ্গিক বিষয় এবং হচ্ছে বিচার্য বিষয়, এই 2টা বিষয় আপনার খুব ভালোভাবে বুঝতে হবে। আমি আবারও বলি, আপনাদের এর আগের ক্লাসেও বলছি, এর আগে যখন আমি পড়াইছি, বিচার্য বিষয় জিনিসটা কি। একদম সিজা বাঙালি বলতে গেলে যে বিষয়টা নিয়ে আদালতে বিচার শুরু হচ্ছে, এটাই মূলত বিচার্য বিষয়। বাট আইনগত দিক থেকে হচ্ছে যে আদালতে একটা পক্ষ থেকে অভিযোগ করা হয়, আরেক পক্ষ থেকে এটাকে অস্বীকার করা হয়। তো এই ক্ষেত্রে যে বিষয়গুলোকে অস্বীকার করা হচ্ছে আর যে বিষয়গুলোকে আপনার স্বীকার করা হচ্ছে, এই 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 2টা টপিককে যদি আপনি আলাদা করেন, যেটা সমাধান হয়ে গেছে, মানে স্বীকারোক্তি বা স্বীকৃতির মাধ্যমে যেটা সে আপনার অলরেডি সমাধান হয়ে গেছে, এটাকে আপনি বাদ দেন। বাদ দেওয়ার পরে
যে বিষয়টার জন্য আদালতে সাক্ষ্য গ্রহণ করা লাগে, তদন্ত প্রতিবেদন নেওয়া লাগে, সাক্ষীদের ডাক আনতে হয়, জবানবন্দি নিতে হয়, এক্সপার্টের অপিনিয়ন নিতে হয়, এই কাজগুলো করতে হয় যে বিষয়গুলোর উপরে, অর্থাৎ যেটা তর্ক থেকে যায়, যেটা তর্কিত বিষয়, এই তর্কিত বিষয়টাই হলো কি আমাদের বিচার্য বিষয়, মানে এটার উপরে বিচার কার্যক্রম অনুষ্ঠিত হবে। এই বিচার্য বিষয়টাকে প্রমাণ করার জন্য আপনার যত কিছু আসে, অর্থাৎ লিঙ্ক অনুযায়ী এখানে যত কিছু আপনার আসবে সবকিছুই হচ্ছে আমাদের কি আমাদের প্রাসঙ্গিক বিষয়। তার মানে বিচার্য বিষয়ের সাথে যুক্ত হয়ে যত কিছু আসবে সবই হলো কি প্রাসঙ্গিক বিষয়। আপনি এভাবে বলতে পারেন যে বিচার্য বিষয়কে প্রমাণ করার জন্য সাপোর্ট হিসেবে আপনি যা যা আসে চলে আসে সবগুলো হলো কি প্রাসঙ্গিক বিষয়। বুঝতে পারছেন? এই আদালতে এই বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় এই দুইটা বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়। এটা আমাদের বলা আছে কয় ধারাতে? এটা আমাদের বলা আছে 5 ধারাতে। কয় ধারায় বলা আছে বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় সাক্ষ্য দেওয়া যাবে? 5 ধারাতে। তো এটা তো আমরা শুরুর দিকে পড়ছিলাম। আমাদের বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় ছাড়াও আরেক ধরনের বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়, 2 দিন আগে পড়াইছি, দেখি কারো মনে আছে কিনা। বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় ছাড়াও আরেকটা বিষয়ে আপনার সাক্ষ্য দেওয়া যায় আদালতে, দেখি কার মনে আছে। জাহিদ হাসান হাত তুলছে, দেখি মনে আছে কিনা। স্যার, প্রাসঙ্গিক বিষয়ের সাথে যেগুলো সম্পর্কিত স্যার, প্রাসঙ্গিক বিষয়কে একবারে স্বীকৃত করার জন্য বা প্রাসঙ্গিক করার জন্য তার পার্শ্ববর্তী বা সাইডের যেগুলো বিষয় থাকে সেইগুলো প্রমাণ করা যায় স্যার, সেইটা অর্থাৎ প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক বিষয়কে সমর্থন করে যে বিষয়গুলোর সমর্থন মাধ্যমে। করার জন্য যেগুলো বাকি থাকে স্যার এগুলো। ধন্যবাদ বিজয় ভাই, আপনাকেও ধন্যবাদ। তার মানে আমরা বুঝলাম প্রাথমিক ক্লাসের সাবজেক্ট হচ্ছে বিচার্য এবং প্রাসঙ্গিক বিষয়ে কেবল সাক্ষ্য দেওয়া যায়, কিন্তু এছাড়াও প্রাসঙ্গিক বিষয়কে সমর্থন করে এমন বিষয়েও সাক্ষ্য দেওয়া যায়। ওকে, এবার হচ্ছে আমরা বিচার্য প্রাসঙ্গিক গেল, এবার আছে আমাদের দলিল। দলিল বলতে আপনি কি বোঝেন? দলিল বলতে আপনি আগে যা বুঝতেন এখনো তাই বুঝেন, কোনো সমস্যা নাই। কিরকম? আমরা স্বাভাবিকভাবে মনে করি যে জমি কিনা বেচার সময় যে কাজটা করা হয়, যেটাতে লেখালেখি করা হয়, এটাই দলিল। না, ওইটাই শুধু দলিল না। এছাড়াও আপনি যদি দেয়ালের ভিতরেও একটা ক্যালিগ্রাফি তৈরি করেন, ওইটাও একটা দলিল। আপনি যদি হিসাবের খাতায় লিখেন, এটাও একটা দলিল। আপনি যদি ফেসবুকে পোস্ট করেন, ওই পোস্টটাও একটা দলিল। কিভাবে দলিল? ওটা ডিজিটাল রেকর্ড হিসেবে আপনার একটা ডকুমেন্ট হিসেবে গণ্য হয়, দলিল হিসেবে আপনার গণ্য হয়। বুঝতে পারছেন? অর্থাৎ কোথাও কোনো ডিজিটাল ভাবে লেখা পোস্ট করা, তারপরে হচ্ছে আমাদের ওই অঙ্কিত, তারপর হচ্ছে আপনার রক্ষিত, মানে সেভ করে যদি আপনি রাখেন, ডাটা সেভ করে রাখেন, এটা তখন নতুন সংজ্ঞা চেঞ্জ হয়েছে। আপনার হচ্ছে যদি কোথাও কোনো আর্ট করেন, যদি কোথাও আপনি লিখেন, মুদ্রণ করেন, প্রিন্টিং করেন, সমস্ত কিছুকে আপনার কি বোঝাবে? দলিল বোঝাবে। বুঝেছে? এটা আমাদের সাক্ষ্য আইনে এটা বোঝানো হয়েছে, যেটাকে দলিল বলা হয়। তো এই যে দলিল, এই দলিল এবং দালিলিক সাক্ষ্য, এই দুইটা কিন্তু আবার দুই রকম বিষয়। দুইটা কিন্তু আবার দুই রকম বিষয়। যেমন দলিল আপনার দুই প্রকার। দলিল কয় প্রকার? দুই প্রকার, সরকারি আর বেসরকারি। সরকারি এবং বেসরকারি। যখন আপনি সাক্ষ্যর দিক থেকে যাবেন, সাক্ষ্য জিনিসটা কি? সাক্ষ্য জিনিসটা হচ্ছে আপনার কোনো বিষয়কে আদালতে প্রমাণ করার জন্য, অথবা ওই জিনিসটাকে মিথ্যা প্রমাণ করার জন্য। কারণ আদালতে দুইটা পক্ষ না, এক পক্ষ চাই সত্য প্রমাণ করার জন্য, আরেক পক্ষ চাই আমাদের মিথ্যা প্রমাণ করার জন্য। এই যে দুইটা পক্ষ আদালতে, এক পক্ষ চাই সত্য প্রমাণ করার জন্য, আরেক পক্ষ চাই আমাদের মিথ্যা প্রমাণ করার জন্য। এই সত্য বা মিথ্যা প্রমাণ করার জন্য আদালতে আপনার পেশকৃত বক্তব্য বা পেশকৃত কোনো ডকুমেন্ট বা পেশকৃত কোনো ডিজিটাল রেকর্ডকে আমাদের সাক্ষ্য বলা হয়। সাক্ষ্য কয় প্রকার? সাক্ষ্য হইলো আমাদের 3 প্রকারের। আগে ছিল 2 প্রকার। আগে কয় প্রকার ছিল? 2 প্রকার। 2022 সালের মাধ্যমে কয় প্রকার হয়েছে? 3 প্রকার হয়েছে। তো 3 প্রকার কি কি? একটা হচ্ছে মৌখিক, আমরা মুখে যা বলতেছি, মৌখিক যেমন 2, দালিলিক 3 নাম্বার হচ্ছে আমাদের ফরেনসিক বা বস্তুগত সাক্ষ্য। ফরেনসিক বা বস্তুগত সাক্ষ্য বা শারীরিক সাক্ষ্য, এটা আমরা কি বুঝান? অর্থাৎ স্বাভাবিকভাবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যে রিলেটেড যে সাক্ষ্যগুলো হয়, এটাকে আপনার বস্তুগত বা শারীরিক ভিত্তিক সাক্ষী বলা হয় আর কি। এছাড়াও মনে করেন যে নতুন আরো যুক্ত হবে যে আলামত সমূহ আছে, এগুলো বস্তুগত বিষয়। তো শারীরিক বিষয় কোনগুলো? যেমন ধরেন চুল, রক্ত, ডিএনএ স্যাম্পল, এগুলো আমাদের শারীরিক ভিত্তিক বিষয়, ঠিক না? তো এটা ফিজিক্যাল বলা হয় আর কি। তো ফিজিক্যাল সাক্ষ্য। তো আমরা 3 প্রকার সাক্ষ্য বুঝলাম। এই যে দালিলিক সাক্ষ্য যে আছে, এই দালিলিক সাক্ষ্য আবার এটা কিন্তু পরবর্তীতে গিয়ে কিন্তু আরো আপনার কিন্তু শ্রেণী বিভাগ হয়েছে। মৌখিক যে সাক্ষ্য আছে, মৌখিক সাক্ষ্য আমাদের মূলত যদি আমরা ছোট ক্লাসের ছাত্র হিসেবে বলি, তাহলে আমাদের
মৌখিক সাক্ষ্য আমরা নর্মালি যেটা মুখে বলতেছি এটা মৌখিক সাক্ষ্য। যদি একটু বড় ক্লাসের ছাত্র হিসেবে বলি সাক্ষ্য আইনের, তাহলে আরেক ধরনের মৌখিক সাক্ষ্য আছে। দেখি তো কার মনে আছে, আমি আপনাদেরকে পড়াইছি। মৌখিক সাক্ষ্য আরেক রকমের আছে। একটা তোমরা মুখে যেটা বলতেছি এটা মৌখিক সাক্ষ্য, আরেক রকমের মৌখিক সাক্ষ্য আছে। দেখি Redmi 9 পাওয়ার বলেন তো দেখি আরেকটা কি রকম মৌখিক সাক্ষ্য আছে। শ্রুত সাক্ষ্য স্যার, শ্রুত সাক্ষ্য। এটা তো মুখেই বলতেছেন। এই যে একজন লিখছে 999 বুবা ব্যক্তি লিখিত সাক্ষ্য। আর যারা হাত তুলছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ কোনো বিষয়ে যদি বুবা ব্যক্তি সে যদি লিখে কোনো সাক্ষ্য দেয়, তাহলে এটাও কিন্তু তার মুখের জবানবন্দি। তার মানে ওই লেখাটাও কিন্তু মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে, ওই লেখাটা কিন্তু দালিলিক সাক্ষ্য না। ক্লিয়ার? তার মানে আমরা কিন্তু দেখেন এগুলো কিন্তু আপনাদের পড়ানো শেষ। এখন যদি আমি প্রশ্ন করলে উত্তর দিতে না পারেন তাহলে কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার। একদম যেরকম পে স্কেল পায় এছাড়াও পাইলেন না, এরকম কষ্টের মতো বিষয়, বুঝছেন না? এ খুবই কষ্টদায়ক। তারপর আমরা তো 2025 সালে অনেক কিছুই পাইলাম, ঠিক না? মহার্ঘ ভাতা পাইলাম, তার নতুন পে স্কেল পাইলাম, অনেক কিছুই পাইলাম। তত্ত্বাবধায়ক নাকি কি জানি সরকার বলে এটাতে, ওই সরকারের সময় এরকম আর কি। হুম। আচ্ছা, এবার হচ্ছে আমাদের সাক্ষ্যের যে প্রকারভেদ, দালিলিক সাক্ষ্যের ক্ষেত্রে আপনার প্রকারভেদ কিরকম হবে? আপনার দালিলিক সাক্ষ্যের ক্ষেত্রে প্রকারভেদ হবে মূলত আমাদের দুই রকমের দালিলিক সাক্ষ্য। কিরকম? যেমন ধরুন প্রত্যেকটা জিনিসের একটা মূল কপি থাকে, প্রত্যেকটা জিনিসের একটা মূল কপি থাকে। এটা হচ্ছে আমাদের প্রাথমিক সাক্ষ্য। মানে প্রাথমিক বলতে কি, আমাদের পড়াশোনাটাকে আমরা প্রাথমিক বলি না, যেখান থেকে পড়াশোনা শুরু করি প্রাথমিক বিদ্যালয়, এরপরে আমরা মাধ্যমিক বিদ্যালয়ে উঠি। তার মানে প্রাথমিক বিদ্যালয়ে আমাদের ক খ গ ঘ শেখানো হয়। তাহলে এটা হলো প্রাথমিক বিদ্যালয়, মানে প্রাথমিক সাক্ষ্য, মানে মূল মূল পড়াশোনা, মানে মূল সাক্ষ্য। ঠিক পরের সাক্ষ্যটা কি? মাধ্যমিক, মানে যখন এটা থেকে সৃষ্ট হয় আলাদাভাবে ফটোকপি, নকল কপি, জাবেদা নকল, যান্ত্রিক উপায়ে তৈরি একাধিক কপি, সবগুলোই হলো আমাদের কি কপি? কিসের সাক্ষ্য? মাধ্যমিক সাক্ষ্য। বুঝছেন তো? সাক্ষ্য তাহলে তিন প্রকার আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদের এদিক থেকে আর কি শেখা লাগবে? এরপর আমাদের শেখা লাগবে মনে করেন যে এই প্রমাণিত, মিথ্যা প্রমাণিত এবং অপ্রমাণিত, এই তিনটা বিষয়। যাদের কাছে আমার বই আছে ওইখানে দেখেন আপনার ওই এই দলিল তিন প্রকার লিখে পড়েন, ব্যাখ্যা দেওয়া আছে। দলিল হবে না, কথাটা হবে এখানে সাক্ষ্য। দলিলের জায়গায় কথাটা হবে সাক্ষ্য। যাদের কাছে আমার এই যে মূল বইটা যাদের কাছে ছিল, ওই মূল বইটাতে দেখেন ওখানে আমি তো এর আগে কারেকশন করে দিয়েছিলাম, কিন্তু ওই জায়গাটাতে আপনার দলিলের জায়গায় মূলত হবে সাক্ষ্য তিন প্রকার। এরপরে কিন্তু দলিলের বর্ণনা আছে, এটা কপি হয়ে পেস্ট হয়ে গেছে আর কি, একটু কারেকশন করে নিন। প্রমাণিত, প্রমাণিত জিনিসটা কি? যে জিনিসটা আদালতে সত্য প্রমাণিত করতে পারছেন এটাকে বলা হয় প্রমাণিত। আরেকটা কি? মিথ্যা প্রমাণিত। যখন একটা জিনিসকে সত্য হিসেবে দাবি করা হয়, তখন এটাকে যখন তার বিপরীতে প্রমাণ করতে আমরা সক্ষম হই, তখন সেটার নাম হয় মিথ্যা প্রমাণিত। আচ্ছা, আপনাদের জাস্ট টাইমে উপস্থিতি কম থাকে, জাস্ট টাইমে প্লিজ একটু উপস্থিতি বাড়াবেন, টাইমের প্রতি একটু গুরুত্ব দিন। তারপরে হলো আমাদের অপ্রমাণিত। তাহলে অপ্রমাণিত কোন বিষয়টা থাকে? অপ্রমাণিত, এখন মনে করেন এই পক্ষ পারলো না সত্য প্রমাণ করার জন্য, বিপরীতে এই পক্ষ পারলো না জিনিসটাকে মিথ্যা প্রমাণ করার জন্য, তাহলে জিনিসটা কি থেকে গেল? জিনিসটা আমাদের অপ্রমাণিত থাকা যায়, ঠিক না? এটাকে বলা হয় আমাদের অপ্রমাণিত। তাহলে আমরা প্রমাণিত বুঝলাম। প্রমাণিতর আগে সত্য লেখার কথা ছিল, কিন্তু সত্য লেখা দরকার নাই, প্রমাণিত মানেই সত্য। আর বিপরীতে হইলো মিথ্যা প্রমাণিত। আর দুইটার মাঝামাঝি এটার নাম কি? অপ্রমাণিত। দুইটার মাঝামাঝি যেটা, এটার নাম হইলো অপ্রমাণিত। অপ্রমাণিত হইলেও আসামির পক্ষে যাবে, মিথ্যা প্রমাণিত হইলেও আসামির পক্ষে যাবে, একটা বিষয়। তো মোটামুটি আমাদের এখান থেকে এগুলো পড়লেই চলে। এছাড়াও মনে করেন যে আমাদের ডিজিটাল যে রেকর্ড আছে প্লাস হচ্ছে ডিজিটাল স্বাক্ষর আছে, এগুলো আমাদের একটু বুঝতে হবে। ডিজিটাল রেকর্ড হচ্ছে জিনিস যেগুলো আমাদের ডিভাইস গুলো আছে না, আমাদের যে ম্যাগনেটিক ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস, যেমন মোবাইল, পেন ড্রাইভ, তারপর হচ্ছে আমাদের হার্ড ডিস্ক, তারপর মেমোরি কার্ড, এরকম যে বিষয়গুলো আছে, বা অনলাইন স্টোরেজ, এগুলো বা হচ্ছে আমাদের যে স্টোরেজের যেগুলো আমাদের লাগে না, চিপসেট, এরকম ছোট ছোট ডিভাইস আছে কিন্তু। তো এগুলো হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইস। এগুলো কি? ডিজিটাল ডিভাইস। ডিজিটাল স্বাক্ষর কি? দেখবেন অনেক কিছু আপনার অটো জেনারেট করে, অটো জেনারেট করে অনেক। যেমন আমাদের জিপিএফ এর হিসাব এখন কি কারো কাছ থেকে সিগনেচার লাগে? সিগনেচার লাগে এইজি থেকে আমাদের আমরা যাতে ঢুকলেই, আমি আইডিতে ঢুকলে আমি পাই, ঠিক না? আগে মনে করেন যখন ম্যানুয়াল যুগে আমরা যখন চাকরি করছি, তো ম্যানুয়াল যুগে জিপিএফ এর হিসাব পাওয়া মানে একটা বিশাল ব্যাপার ছিল,
ঠিক না? আবার একটা স্ট্যাটাসের ব্যাপারও ছিল, ঠিক না, যে জিপিএফ এর এজিতে ঘুরেও কেউ পাইতো না। আর আমরা পুলিশ অফিসের কাজ করতাম দেখে আমাদেরটা রুমে এসে দেয়া যাইতো, যে আরে কই মেয়ে তোমার হিসাব নিয়ে ঘুরতেছে, এই যে তোমার হিসাব এই সেই। বুঝছেন না বিষয়টা? একটা আলাদা একটা ব্যবসায়ী থাকতো, যে একটা স্ট্যাটাস, যে একটা বড় স্যারের লগে থাকলে যারা সাধারণ ফোর্স পিছনে ঘুরে পাইতো না, আর আমগোটা এসে দেয়া যাইতো, আমগোর রুমে এসে দেয়া যাইতো। বুঝছেন তো বিষয়টা? সবাই জানেন এরকমই কিন্তু হয়। তো এখন জিনিসটা সহজ করে দিছে। এখন ওইটা যখন প্রিন্ট করি আমরা, প্রিন্ট কপি, ওইখানে দেখেন একটা কথা লেখা আছে, নো নিড টু সাইন। তার মানে এটা যখন অটো জেনারেট হয়, ওইটা ডিজিটাল ভাবে এই জিনিসটাকে স্বাক্ষরিত হিসেবে গণ্য করা হয়েছে। মানে এই ওয়েবসাইটের মাধ্যমে যেটা বের হবে, ধরে নেওয়া হবে এখানে জেলা যে সুপার আছে তার স্বাক্ষরিত কপি এটা। মানে এই জিনিসটার কম্পিউটারকৃত কপিটাই এটার একটা মূল্য, কারণ তাদের তাদের আইডি পাসওয়ার্ড ঢুকে তো এটা জেনারেট করা হয়, ঠিক না? এরকম না যে আপনি নিজের টাকা নিজে বসায় প্রিন্ট করতে পারবেন, এরকম কি? এরকম না। এটা তাদের, তারা এটা করে রাখবে, আমরা শুধু এর একটা কপি প্রিন্ট করতে পারি। এটির জন্য এটা অটো জেনারেট কপি, মানে এটা স্বাক্ষরিত হিসেবে ধরা হয়। যেমন আপনার আইডি থেকে যদি কোনো পোস্ট করা হয়, ওখানে তো আপনার সিগনেচার লাগে না, সিগনেচার লাগে, লাগে কিনা? তার মানে ওইখানে তো আপনার কোনো ই নাই, কিন্তু বাসটা যখন দেওয়া হয় নেগেটিভ পোস্টের কারণে, বাসটা দিতে কি আর কিছু লাগে? কি লেখে অভিযোগে? যে আপনার অমুক নামীয় আইডি থেকে পোস্ট করা হয়, যা ডিপার্টমেন্টের নিয়ম শৃঙ্খলার পরিপন্থী, এরকম লেখে না? এই যে একটা টিকটক করছে না তিনটা ছেলে মিলা, দেখেন নতুন চাকরি কিন্তু ওদের, তিনটা ছেলে মিলে কিন্তু একটা টিকটক করছে। টিকটকটা আমি আর 2 দিন আগে দেখছি, বলে ভাবছি যে জিনিসটা তো নেগেটিভ, এবং আজকে দেখছি পত্রিকায় নিউজ করছে এই টিকটকটা নিয়ে। এই টিকটকটা নিয়ে বেশ কয়েকটা মিডিয়াতে নিউজ করছে যে পুলিশ এই ক্রান্তি লগ্নে টিকটক নিয়ে ব্যস্ত। বুঝুন কি কইছি? পুলিশ এই ক্রান্তি লগ্নে টিকটক নিয়ে ব্যস্ত। একটা কথা বলি, এটা হলো, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তো আমাদের 3 ধারা থেকে এই বিষয়গুলো পড়লে হবে। এবং এই বিষয়গুলো যদি আমরা ভালো করে না বুঝি, তাহলে কিন্তু আমরা সাক্ষ্য আইনের ভালো করে বুঝবো না। কারণ বেসিক বিষয়গুলো আমাদের ভালো করে জ্ঞান অর্জন করতে হবে। যেরকমটা আমরা কোনো মোটরসাইকেল চালাতে গেলে বা গাড়ি চালাতে গেলে আগে আমাদেরকে তথ্যগুলো বুঝতে হয়, তারপর প্র্যাকটিক্যালি চালায় কিন্তু শিখতে হয়। সেম এই বেসিক জিনিসগুলোর উপর ভালো ধারণা থাকলে তারপর আপনি যেই গাড়ি রাস্তাঘাটেও চালাতে পারবেন, এই গাড়ি আপনি বাজারেও চালাতে পারবেন, মাঝখানেও ঢাকাও চালাতে পারবেন, ময়মনসিংহেও চালাতে পারবেন। ওই গাড়ি দিয়ে আর একটু ভালো এক্সপার্ট চালক হলে আপনি স্ট্যান্ডও করতে পারবেন, ঠিক না? মোটরসাইকেল দিয়ে স্ট্যান্ড করে না? স্ট্যান্ড, আবার বেশি স্ট্যান্ড করতে গেলে অ্যাক্সিডেন্ট করে নাক মুখ বসকেও যেতে পারে, খুব সাবধান। তো আমরা যতটুকু জানা দরকার চালানোর জন্য ততটুকু জানলেই হবে। তো আমাদের এই বিষয়গুলো ভালো করে জানবো। এরপরে হচ্ছে আমাদের 4 ধারা, যে এখানে একটা আদালতকে ক্ষমতা দিচ্ছে 4 ধারাতে। কি ক্ষমতাটা? এখানে বলতেছে যে আমাদের যে আদালত আছে, যখন স্ক্রিন শেয়ার দরকার হয় আমি করব, এখানে একটা ক্ষমতা দিচ্ছে আদালতকে, যে আদালত এই ক্ষেত্রে অনুমান করতে পারে, অনুমান করবে এবং চূড়ান্ত প্রমাণ। যেমন ধরেন আদালত কিছু কিছু বিষয়ে আপনার অনুমান করে, অনুমান করে, করে আপনার এক পক্ষে বলে যে তোমরা এটাই ই করো, মানে প্রমাণ করো, এরকম কথা বলে দেয়। আবার কিছু কিছু বিষয় আছে এই সকল ক্ষেত্রে আদালত অবশ্যই অনুমান করবে। কিছু কিছু ক্ষেত্রে আদালতের ইচ্ছা, আর কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে আদালত অবশ্যই অনুমান করবে, আদালত অবশ্যই অনুমান করবে। আর কিছু কিছু বিষয় আছে অনুমান করার কিছু নাই, এটা আপনার একদম আগেই প্রমাণিত। কিরকম? যেমন ধরেন একটা বিষয় আছে, একটা মামলা করলো কেউ, তখন আদালত স্বাভাবিকভাবে বাদীরই বলে যে ঠিক আছে আমি ধরে নিলাম আসামি নির্দোষ, আপনি প্রমাণ করেন আসামি কিভাবে দোষী। এটা হলো অনুমান করবে। আর অনুমান করতে পারে, করতে হবে, এটা কোনটা? এটা হচ্ছে, মনে করেন যে ক্ষেত্রে আপনার একজন ব্যক্তি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মার্ডার করছে, মনে করেন সে খুনের বিষয়টা এখানে প্রতীয়মান হচ্ছে যে সে এটা গুলি করছে, মানে একজনকে হত্যা করছে। তখন সে এখানে আদালত ধরে নিবে যে আত্মরক্ষার যে অধিকার যে প্রয়োগ করছে সে এখানে হত্যা করছে। তো এই ক্ষেত্রে তাকেই প্রমাণ করতে হবে যে আপনার সে হত্যা করে নাই, আত্মরক্ষা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে। এটা আদালত অনুমান করবে, করতেই হবে, আদালতকে এটা করবেই। আর চূড়ান্তভাবে প্রমাণিত কোনটা? যেটার বিষয়ে কোনো যুক্তি খণ্ডন চলবে না। কিরকম? আমার চরিত্র যে খারাপ, এটা প্রমাণ করার জন্য আমরা ওই এতে দেখাইতে পারি না যে আমার পূর্ববর্তী সাজা আছে, এই ডকুমেন্ট গুলা দেখাইতে পারি না, ঠিক না? আপনি দেখাইতে পারেন না যে আমার দুর্নীতির সাজা আছে, এই সাজা আছে, জেল খাটছে, এই খাটছে, সেই খাটছে, এরকম আমরা দেখাইতে পারি না।
তো এই ক্ষেত্রে অন্য আদালত থেকে যদি আমি সাজার কাগজ দেখাই অন্য আদালত থেকে, তাহলে এখন যেই কোর্টে বিচার হচ্ছে এই কোর্টে এটার কোনো যুক্তি খণ্ডন চলবে, নাকি ওই কোর্টের কাগজটা চূড়ান্ত হিসেবে ধরে নিতে হবে? চূড়ান্ত ধরে নেবেন না, কারণ আরেক কোর্টের বিষয়টা এই কোর্টে ওই বিষয়টার আপনার সত্য না মিথ্যা এটার জন্য সাক্ষ্য গ্রহণ করা যাবে না। কোথায় বলা আছে বলেন? গতকালকে পড়াইছি, গতকালকে পড়াইছি না? গতকালকে পড়াইছি যে যুক্তি খণ্ডনের জন্য যে যদি উত্তর দেই কেউ, ওই উত্তরের জন্য সাক্ষ্য গ্রহণ করা যাবে না আলাদাভাবে। তার মানে আমার বিরুদ্ধে সাজার কাগজ আসছে, কাগজ যদি সঠিক থাকে সত্য থাকে, তাহলে ওইটাই প্রমাণ যে অমুক আদালত থেকে আমার 5 বছরের সাজা দিছে। এখন ওই 5 বছরের সাজা দেওয়া সঠিক ছিল না, ওইটার জন্য আমার সাক্ষী নেওয়া যাবে না। নেওয়া যাবে? ওটার জন্য সাক্ষী নেওয়া দরকার নাই। এই যে 153 ধারা জাহিদ লিখছে, এটা আমাদের 153 ধারায় কিন্তু এটা বলা আছে, ঠিক না? গতকালকের আগের দিনই পড়াইছি এটা। বুঝছেন তো? সাক্ষ্যবান সহজ রে ভাই, কিন্তু আপনারা সাক্ষ্যটা বুঝতে চান না, এটা হলো কথা। 5 ধারা ইতিমধ্যে আমি আপনাদেরকে বললামই যে সাধারণ ক্লাসের স্টুডেন্ট হিসেবে আপনাকে বলতে হবে বিচার্য এবং প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়, অন্য বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় না। তবে হাই স্কুলের স্টুডেন্ট হিসেবে আপনাকে বলতে হবে যে প্রাসঙ্গিক এবং বিচার্য বিষয় ছাড়াও প্রাসঙ্গিক বিষয়কে সমর্থন করে এমন বিষয়েও সাক্ষ্য দেওয়া যায়, ঠিক না? এটা আছে আমাদের কোথায়? এটা আছে আমাদের 5 ধারাতে। 4 ধারাতে একটু ফিরে আসি আমরা, যে আপনার অনুমানের ক্ষেত্রে শ্রেণী বিভাগ কয় রকম? অনুমান, অনুমান হচ্ছে আমাদের 2 প্রকারের অনুমান। কি অনুমান? একটা হচ্ছে খণ্ডনযোগ্য অনুমান, আরেকটা হচ্ছে আমাদের অখণ্ডনযোগ্য অনুমান বা অখণ্ডনীয় অনুমান। খণ্ডনীয় বা অখণ্ডনীয়। যেটা খণ্ডনীয় অনুমান এটা 2 প্রকার, আর যেটা অখণ্ডনীয় অনুমান এটা 1 প্রকারই, অখণ্ডনযোগ্য। আর যেটা খণ্ডনযোগ্য অনুমান এটা হচ্ছে 2 প্রকার। কিরকম? আদালত অনুমান করে আর আদালত অনুমান করবে, করতে পারে, আর একটা হলো আদালত অনুমান করবে। দুইটার ভাষা 2 রকম না? একটা হলো করতে পারে, না করলেও ব্যাপার না, আর একটা হলো আদালত অনুমান করবে, তার মানে এখানে করতে বলতেছে। তাহলে এই দুইটা মিলে হচ্ছে একটা, এগুলোকে কি করা যায়? খণ্ডন করা যায়, মানে যুক্তি খণ্ডন করা যায়। আর একটা কি? অখণ্ডনীয় অনুমান। এখন দেখবেন সাক্ষ্যের 4 ধারা এখানে পড়লে দেখবেন আমাদের 3 ধরনের অনুমানের কথা এখানে বলা আছে, দেখবেন একটা লাইন লেখা আছে। আবার যদি আপনি প্রকারভেদের দিকে যান তখন কিন্তু 2 প্রকার। একটা প্রকার হলো আপনার খণ্ডনীয়, খণ্ডনীয়টা আবার 2 ভাগে বিভক্ত। খণ্ডনীয়টা 2 ভাগে বিভক্ত, অনুমান করতে পারে, অনুমান করবে, এই দুইটা মিলে একটা, এটা খণ্ডনযোগ্য, যুক্তি খণ্ডন দিয়ে চেঞ্জ করা যায়। আর একটা হলো যে আদালতের কাগজপত্র ডকুমেন্ট, এটার কোনো আর চেঞ্জ আছে? এটার কোনো চেঞ্জ আছে? আপনি যদি অন্য কোর্ট থেকে সাজার কাগজ নিয়ে আসেন, এটার কোনো চেঞ্জ আছে? তাহলে চূড়ান্তভাবে প্রমাণিত না, এটা অখণ্ডনীয়। আমাদের 6 ধারায় চলে আসি। এতক্ষণ যাই পড়ছেন মনে করেন যে আপনার এই টোটাল বেসিক বিষয়টা বুঝছেন। এখন 6 থেকে 16 পর্যন্ত আপনাদেরকে বিস্তারিত ভিডিও ক্লাস দেওয়া আছে অ্যাপসের ভিতরে। অ্যাপসের ভিতরে যদি খুব বেশি বিস্তারিত দেখতে চান তো অ্যাপসের ভিতরে গিয়ে সাক্ষ্য আইনের ভিডিও ক্লাসে ক্লিক করবেন, একদম দেখবেন আপনাদের কিন্তু 101 থেকে 114 যে ভিডিও ক্লাসটা বাকি ছিল এটা কিন্তু আমি ইন করে দিছি। দেখছেন কিনা, কেউ খেয়াল করছেন কিনা? খেয়াল করছেন কেউ? ওটা কিন্তু ডিজিটাল ক্লাস কিন্তু দিয়ে দিছি আমি। দেখেন ওইখানে এখন আগে আগে লেখা ছিল যে ভবিষ্যতে অ্যাড করা হবে, অলরেডি অ্যাড হয়ে গেছে ডিজিটাল রেকর্ড। এবং একটা ক্লাস বাকি আছে শুধু, এটা হলো 74 এবং 75 দ্বারা ভিডিও ক্লাসটা, ওইটাও দেখবেন এক সময় দেখবেন যে আপলোড করা হবে লেখা আছে, হঠাৎ করে দেখবেন লেখা নাই, তার মানে বুঝবেন সেটাও আপলোড হয়ে গেছে। প্যানেল কোডের সব পুরাতন ক্লাস দেওয়া আছে, সব দেখবেন ডিজিটাল। আরেকটা আরেকটা তৈরি হবে 19 নম্বর সিরিয়ালে, আরেকটা ফোল্ডার তৈরি হবে, ওখানে লেখা থাকবে প্যানেল কোডের ডিজিটাল ক্লাস। অ্যানালগটা তো দেওয়া আছেই, ডিজিটাল ক্লাস। তখন আপনি ডিজিটাল ক্লাসগুলো একদম লেটেস্ট ভার্সন থাকবে। ওইগুলো তো আমার 20 সালে 21 সালে রেকর্ড করা, তাহলে ওই সময়ের রেকর্ড কি তো ভিতর হয়তো টুকটাক ভুল থাকতে পারে, যেগুলো আমরা এতদিন পড়ানোর পরেও আর একটু অভিজ্ঞতা হয়েছে। নিশ্চয়ই এখনকার ভিডিওগুলো আরো সুন্দর হবে, স্মার্ট হবে, স্মার্ট বোর্ডে, ঠিক না? আচ্ছা, একটা বিষয় মতামত নেই, যারা আমার লাস্ট ভিডিওটা দেখছেন, দেখেন ব্ল্যাক বোর্ডের যে এই ডিজিটাল বোর্ডটারে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মোড ব্ল্যাক দিয়ে একটা ভিডিও করছি, একটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে সাদা দিয়ে কালো লেখা, আর একটা কিন্তু আপনার কালোর ভিতর একটু অন্য কালার লেখা দিয়ে করছি। কোন ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে, দেখছেন কি? সাদাটাই ভালো লাগছে স্যার। সাদাটাই সাদাটাই ভালো লাগে স্যার, স্মার্টলি সব জায়গায় চলে। মানে সাদার ভিতরে কালো লেখাটাই ভালো লাগে নাকি?
জি জি স্যার। স্যার। ওকে ওকে, ঠিক আছে। না, লাস্টে যে জনবলের একটা হিসাব দিলাম না, ভিডিও করে দেখছিলেন আমার আইডি থেকে, ফেসবুক থেকে। স্যার জনবল হিসেবের দেখছি স্যার, ভিডিওটা ওইটা তো সাদা হয়ে গেল। রেজাউল কি বললেন? স্যার জনবলের হিসেবে যে ভিডিওটা করছেন ওইটা তো হ্যাঁ, মোটামুটি স্যার এটার থেকে ওইটা বেটার লাগছে স্যার, যেভাবে লিখে আপনার মানে এটা ফোকাসটা ভালো লাগছে স্যার। মানে কালার ঠিক আছে না? ব্ল্যাকের ভিতর যেটা গোল্ডেন কালার দিয়ে লিখছি, ভালো লাগছে না এটা? হ্যাঁ ভালো লাগছে স্যার। হুম। এটা আবার সুবিধা আছে, ইচ্ছা মতন কিন্তু আপনার যে কোনো রকম করা যায়। যেমন হোয়াইট বোর্ডে কিন্তু এই সুযোগ সুবিধাটা নাই, এটাতে কিন্তু আমার যেই রকম খুশি আমি সেই রকম কিন্তু এখানে করতে পারি। এইটা, এটার অনেক সুবিধা আছে। আচ্ছা, তাহলে দেখেন 6 দ্বারা, এগুলো আমরা জানি। হ্যাঁ, তো আমি স্ক্রিন শেয়ার করতেছি, 6 থেকে 16 পর্যন্ত আমরা একটু দেখি স্ক্রিন শেয়ারে। 6 দ্বারা দেখেন, যে সমস্ত বিষয় একই কাজের অংশ সেগুলোর প্রাসঙ্গিকতা একদম, যদি আপনি পুলিশ আমাদের যেই এটা হয়েছিল এই যে কর্মবিরতি, এটা যদি দেখেন, অথবা আপনি যদি বিডিআর বিদ্রোহ দেখেন, আপনি এই ধারাটা খুব সুন্দরভাবে বুঝে যাবেন। অর্থাৎ যে বিষয়গুলো একই কাজের অংশ সেইগুলোর প্রাসঙ্গিকতা, হ্যাঁ সেইগুলো আপনার সাথে একসাথে বিচার্য হলেও প্রাসঙ্গিকতা, ভিন্ন ভিন্ন স্থানে সেগুলো আপনার হইলেও কিন্তু প্রাসঙ্গিকতা। কিন্তু এখানে যে বিষয়টা বলতেছে যে আপনার দেখা গেছে যে আপনার একই ঘটনার অংশ, একই ঘটনার অংশ জিনিসগুলো একই স্থানে ঘটতে পারে, অথবা ভিন্ন ভিন্ন স্থানেও কিন্তু ঘটতে পারে, কিন্তু সূত্রপাত এক জায়গা থেকে, মানে ছড়ায়া যায় না, একটা ঘটনা এক জায়গা থেকে শুরু, আবার ভিন্ন স্থানে সেটা ছড়ায়া যায়। এটা একই সাথে ছড়াইতে পারে, আবার দেখে দেখেও ছড়াইতে পারে। যেমন ধরেন বিডিআর বিদ্রোহ পিলখানা থেকে শুরু হয়েছে, তারপর সারা বাংলাদেশ পর্যায়ক্রমে আপনার ছড়াইছে। তো এগুলোর ক্ষেত্রে একই কাজের অংশ, সেক্ষেত্রে কিন্তু আপনার সবাই কিন্তু একই ঘটনার থেকে সূত্রপাত হইলেও সবাই কিন্তু একই ঘটনায় পানিশমেন্ট আওতাভুক্ত হয় নাই। কারণ কি? কারণ একই জায়গায় ঘটে নাই, সেটা ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন স্থানে ঘটছে, ঠিক না? আবার একই স্থানেও যদি ঘটে থাকে, একই স্থানে যদি ঘটে থাকে, সবাই কিন্তু সমান অপরাধী হয় নাই। এই জন্য কিন্তু অপরাধের শাস্তি কিন্তু কম বেশি হয়েছে। যেমন কেউ খালি আপনার হুঙ্কার দিছে বিদ্রোহ, আবার কেউ গিয়ে সরাসরি গিয়ে কিন্তু হত্যাকাণ্ডে লিপ্ত হয়েছে, একদম মানে একদম ভিতরে গিয়ে যারা ওইখানে গুলি করে মারছে অফিসারদের ওইখানে, এবং তাদের শাস্তির পরিমাণটা কিন্তু একরকম হয়েছে। আর যারা সাধারণ বিদ্রোহী ছিল তাদের পানিশমেন্টটা কিন্তু আরেক রকম হয়েছে। কি কারণে? একই কাজের অংশগুলো হইলেও কিন্তু সবগুলো আপনার কিন্তু কি আপনার একসাথে একই ঘটনায় বিচার্য না। এখানে এটাই বোঝানো হয়েছে যে আপনার একই সাথে বিচার্য না, কিন্তু একটা আরেকটার ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়। একটা যে আরেকটা থেকে সূত্রপাত, এটা আমরা বুঝতে পারি। যেমন ধরেন ঢাকার ঘটনায় ময়মনসিংহের কোনো আসামিকে পানিশমেন্ট দেওয়া যায় নাই, আবার ময়মনসিংহের ঘটনায় নেত্রকোনার লোককে পানিশমেন্ট দেওয়া যাবে না, কিন্তু ঘটনা একই কাজের অংশ, মানে বিদ্রোহের অংশ। এটা একসাথেও করতে পারে, আবার ভিন্ন ভিন্ন স্থানেও করতে পারে, আবার একই সময়েও করতে পারে, আবার ভিন্ন ভিন্ন সময়েও সেটা করতে পারে। এটাই আর কি বোঝানো হয়েছে যে একই কাজের অংশ সেগুলো একটা আর একটা ক্ষেত্রে প্রাসঙ্গিক, যদিও তারা একই সাথে বিচার্য হিসাবে নাও থাকতে পারে। তারপর হচ্ছে আমাদের 7 দ্বারা, এই বিষয়গুলো একদম সহজ, আপনারা জানেন। যে সমস্ত বিষয় বিচার্য ঘটনার উপলক্ষ, কি জন্য উপলক্ষ? যে আপনি টাকা নিয়ে গরু কিনতে গেছেন, চোরের কারবার কি আপনার উপলক্ষ করছে যে আপনার টাকাগুলো নিবে, এটা উপলক্ষ। কারণ কি? চোরের পরিবর্তে আরেকজন একটা লাথি মারছে, এটা হলো কারণ। আর পরিণাম কি? পরিণামটা হইলো মনে করেন যে এটার প্রেক্ষিতে কি ঘটছে। যেমন ধরেন আপনার এই একজনকে স্টেপ করছে, স্টেপ করার কারণে আপনার মাটিতে রক্ত পড়ছে, এটা হলো আপনার পরিণাম বা ফলাফল। সংগঠনের সুযোগটাও এখানে আছে। সংগঠনের সুযোগটা কোনটাকে বলে? যেমন রাতের 2টার সময় যদি একটা সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে হাইটা যায়, ওখানে যদি লম্পট পোলাপান থাকে, এখানে যদি আর কেউ না থাকে, নিরিবিলি স্থান, তার মানে এখানে একটা দর্শন করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে, এটা হলো সংগঠনের সুযোগ। এই বিষয়গুলো আদালতে আমরা বলতে পারি আর কি। প্রাসঙ্গিক মানে কি এটা তো আমাদেরকে বুঝতে হবে, যেন এই জিনিসগুলো আমরা আদালতে উপস্থাপন করতে পারি, এটাকে বলা হয় কি? প্রাসঙ্গিক। মানে এটা গ্রহণযোগ্য। আপনাদের যদি শুরুর দিকে ক্লাসগুলো একটু মনে হয় তাহলে দেখেন, তখন কিন্তু আমি বলছিলাম যে একজন মেহমান আসছে আপনার বাড়িতে, আপনি তার সামনে কোন খাবারগুলো আপনি দিতে পারবেন আর দিতে পারবেন না, এটাকে বলা হয় কি? প্রাসঙ্গিক। আর ওইখান থেকে সে কতটুক খাবে, কতটুক খাবে, এটা হচ্ছে সে এটাকে আপনার গ্রহণ করছে কতটুকু, সেটা বোঝানো হয়, ঠিক না? যেমন একজন মুসলিম মানুষ যদি কেউ দাওয়াত দিয়ে নিয়ে যায়, তার সামনে আপনি কখনোই আপনার এই যেগুলো হারাম খাবার সেগুলো আপনি দিতে পারবেন না, ঠিক না?
আপনি যদি নন মুসলিম সনাতন ধর্মের কোনো লোককে আপনি দাওয়াতে নিয়ে যান, তার সামনে আপনি কালাবোনা দিতে পারবেন? গরুর কালাবোনা দিতে পারবেন? দিতে পারবেন না, কারণ এটা তার সামনে দেওয়াটা প্রাসঙ্গিক না। এখন অনেক খাবারই দিলেন, ওইখান থেকে তিনি যে অংশটা খাবেন সেই অংশটুক তিনি গ্রহণ করছেন, এটাকে বলা হয় আমরা বিচারকের সামনে যাই কিছু উপস্থাপন করতে পারি, এটা হলো প্রাসঙ্গিক। ওইখান থেকে তিনি যেটা খাবেন, মানে যেটা তিনি গ্রহণ করবেন, এটা হলো সেটা গ্রহণযোগ্যতা। আশা করি বুঝতে পারছেন। তো এখানে এই যে বিষয়গুলো, এটা এই উপলক্ষে করছে, এই কারণে এটা ঘটছে, এই ফলাফল এই পাইছি, এটা অপরাধ সংগঠনের সুযোগ, এটা মানে এই যে কথাগুলো আমরা বলতে পারি, এগুলো হইছে আমরা আদালতে উপস্থাপন করার যোগ্যতা রাখি বা এগুলো বলা যায়। তার মানে এগুলো প্রাসঙ্গিক। তারপর বিচারক কোনটা গ্রহণ করবে আর কোনটা গ্রহণ করবে না, এটা একান্তই ওনার ব্যাপার। এরপরে হলো আমাদের 8 ধারা, যেখানে স্ক্রিন শেয়ার মনে অফ হয়ে গেছে, দাঁড়ান। ধারা 8, উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী এবং পরবর্তী আচরণ। এটা তো আমার পড়ানো লাগবে না, না পড়ালে তো আপনার পারার কথা। উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? ঘটনা ঘটানো। প্রস্তুতি কি? কিভাবে প্রস্তুতি নিলেন, কি কি কিনছেন, মালামাল, আইটেম, যন্ত্রপাতি। পূর্ববর্তী কি? ওই যে এলাকায় ঘোরাঘুরি করছে, আশপাশে দেখাশোনা করছে যে কেমনে চুরিটা করা যায়, কেমনে ডাকাতিটা করলে ভালো হবে, যেটা কি করে না। পরবর্তী আচরণ কি? পরবর্তী আচরণ হলো যে মনে করেন সে কোন দিক দিয়ে পালাই গেছে, ঘটনার পর পর এলাকা থেকে কারাগারে নাই, ঘটনার থেকে কারাগারে দেখা যায় না, এগুলো হচ্ছে পরবর্তী আচরণ। ঠিক আছে? তো এইগুলো হলো আমাদের 8 ধারাতে প্রাসঙ্গিক হবে, আদালতে এগুলো আমরা ব্যাখ্যা করতে পারি। এগুলো যদি আদালত গ্রহণ করে তাহলে ঘটনা সত্য বলেও আদালত জিনিসটাকে মেনে নেবেন। ধারা নাম্বার 9, প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা বা উপস্থাপনার জন্য আবশ্যকীয় যে ঘটনাগুলো, অর্থাৎ আপনার কাজ কি? আপনি একটা মামলা করছেন, আপনার কাজ কি? আদালতের কাছে আপনি ব্যাখ্যা দিবেন না যে কি ঘটনা ঘটছে। অথবা মনে করেন আপনি একজন সাক্ষী, আপনি এখন বলবেন না। অথবা মনে করেন আপনি একজন আসামি, আপনি তো একটা ব্যাখ্যা দিবেন, স্যার আমি নির্দোষ, এই ঘটনা স্যার, এই দেখেন স্যার আমার ডকুমেন্ট। আপনি এই কথাগুলো বলেন না। তার মানে প্রাসঙ্গিক বা বিচার্য বিষয় যেটা আছে এইটার উপলক্ষে যেটা আপনি ব্যাখ্যামূলক আপনি উপস্থাপন করেন, এই বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক হয় কয় ধারায়? 9 ধারাতে। এক্ষেত্রে মনে করেন যে আপনার যে কোনো আপনার জিনিস আদালতে আপনি দেখানোর জন্য দিতে পারেন, একটা এফআইআর দিতে পারেন, যদিও দালিলিক সাক্ষ্য, কিন্তু এটা আপনি কিসের জন্য দিচ্ছেন? ব্যাখ্যামূলক দিচ্ছেন। উপস্থাপন করছেন কি জন্য? বিচারককে বোঝানোর জন্য, ব্যাখ্যামূলক আপনি বোঝানোর জন্য। এইগুলো তখন এই 9 ধারার সূত্র অনুযায়ী সেটা প্রাসঙ্গিক হবে। ধারা নাম্বার 10, এখানে বোঝানো হয়েছে অভিন্ন অভিপ্রায় প্রসঙ্গে ষড়যন্ত্রকারীদের কথা বা কাজ। তার মানে যখন 8-10 জন মিলে কোনো একটা ষড়যন্ত্র করলেন, যদিও 2 জনের ষড়যন্ত্র হয়, আমি একটু উদাহরণ দিচ্ছি। এই ক্ষেত্রে যদি একজন ধরা খায়, একজন যদি স্বীকারোক্তি দেয়, আর ঘটনার পারিপার্শ্বিকতায় অন্য নামগুলো যদি এই ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়, পানিশমেন্ট থেকে কেউ বাঁচতে পারবে? যারা যারা ষড়যন্ত্র করছিল বাঁচতে পারবে? বাঁচতে পারবে না, ঠিক না? এখানে সবাই মোটামুটি ধরা খাবে। এটা হলো অপরাধমূলক ষড়যন্ত্রকারীদের ক্ষেত্রে একজনের জন্য অন্যরাও কিন্তু পানিশমেন্টের আওতায় আসে। সাধারণত আইনের নিয়ম অনুযায়ী অপরাধ করেই শাস্তির আওতায় আসতে হয়, বাট এই 10 ধারার নিয়ম অনুযায়ী আপনার অপরাধ সাথে সাথে না করেও পিছনে জাস্ট কলকারি নাড়ছিলেন, ষড়যন্ত্র করছিলেন, এইটার জন্য আপনি পানিশমেন্টের আওতায় আসতে পারেন। এরপর রয়েছে আমাদের 11 ধারা। 11 ধারা তো খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ যদি সহজভাবে নেন, আর বেশি করে কঠিন করে নিলে কঠিন। এখানে মূলত 11 ধারা থেকে আপনারা পড়বেন কি? এটা হচ্ছে আমাদের অজুহাত হিসেবে আপনাকে পড়তে হবে। সাধারণ ভাষায় আমরা একটা বিষয়কে প্রাসঙ্গিক না হিসেবে জানি, এগুলো প্রাসঙ্গিক হয়ে যায়। আবার প্রাসঙ্গিক হিসেবে জানি, এটা আবার অপ্রাসঙ্গিক হয়ে যায়। এই ক্ষেত্রে কিছু জিনিস সাথে যুক্ত হয়, তারপরে এটা আবার পুরো টোটালটাই চেঞ্জ হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে একজন ব্যক্তি ঘটনাস্থলে ছিলই না, এরকম যে দাবিটা করা হয়, এটা হলো আসামির কি? অজুহাত। নির্দোষতার প্রমাণ আসামির কি? অজুহাত। তো আসামি যখন কোনো কিছু তার অজুহাত হিসেবে উপস্থাপন করবে, অজুহাতটা আপনার যদি অ্যাকসেপ্ট হয়, সেটা প্রাসঙ্গিক হবে আমাদের 11 ধারাতে। এরপর হচ্ছে আমাদের 12 ধারা। এখানে আরো 2টা নীতিমালা আছে, আজকের বিস্তারিত পড়ালে আপনার ভিডিও ক্লাস থেকে দেখে নিন। 12 ধারায় আছে ক্ষতিপূরণের মামলার যে সমস্ত বিষয় আদালত দ্বারা ক্ষতির পরিমাণ নির্ধারণে সহায়তা করে সেগুলো প্রাসঙ্গিক। আপনি একটা ক্ষতিপূরণ চাইছেন, আপনি 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 50 লাখ, 1 কোটি চাইতেই পারেন। এখন আপনি চাইলে কি পাবেন? এই ক্ষেত্রে আদালত দেখবে যে আপনার আসলে প্রকৃতপক্ষে কত টাকার ক্ষতি হয়েছে। তার মানে আপনার ওই জিনিসটার বাজার দর দেখবে কত টাকার ক্ষতি হয়েছে। তার মানে এখানে বাজারের যে মেমো বা মতামত বা জরিপ, এই জিনিসটা বা বাজার সমিতি থেকে যে রিপোর্টটা দিল, এই বিষয়গুলো আমাদের 12 ধারায় প্রাসঙ্গিক হবে। কারণ কি? ক্ষতির ক্ষতির পরিমাণ নির্ণয়ে এগুলো এক্ষেত্রে প্রাসঙ্গিক হয়েছে। আর যখন আমাদের চরিত্র আসবে তখন কিন্তু এখান না।
তখন চলে যাবে আমাদের কিন্তু অন্য জায়গায়। আচ্ছা, এরপর হলো 13 ধারা, যে অধিকার ও প্রথা সম্পর্কে যখন প্রশ্ন উঠবে তখন যে সমস্ত বিষয় প্রাসঙ্গিক। খেয়াল করেন, এখানে বিষয় বলতে মতামত ব্যতীত আর যত কিছু পাবেন সব কিছু প্রাসঙ্গিক হবে 13 ধারায়। মতামত যখন থাকবে তখন সেটা চলে যাবে আমাদের কত ধারায়, সম্ভবত 48-এ। দাঁড়ান দেখে নেই 48 কিনা, নাকি ভুল বললাম। হ্যাঁ 48, ঠিক আছে। অধিকার এবং প্রথার বিষয়ে যখন কোনো ব্যক্তির মতামত নিয়ে আসবে তখন সেটা প্রাসঙ্গিক হবে আমাদের ক ধারাতে, 48 ধারাতে। এরপর ধারা নাম্বার আমাদের 14, এটা ইজি। একটা ব্যক্তি ঘটনা ঘটানোর সময় তার মনের বা দেহের অবস্থা বা দৈহিক যে অবস্থা, অঙ্গভঙ্গি, এগুলো প্রদর্শন করে, এগুলো আদালতে প্রাসঙ্গিক হয়। কারণ একজন ব্যক্তি যখন খুন করে তার হিংস্রতা থাকে একরকম, আর যখন একজন ব্যক্তি আরেকজনের প্রেমের প্রস্তাব দিতে যায় তখন তার নমনীয় ভাব থাকে আরেক রকম। না, একই মানুষ, কিন্তু একই মানুষ যখন সে প্রেমের প্রস্তাব নিয়ে যায় কোনো মেয়ের কাছে তখন তার কি চেহারা ছবির গেট আপ কেমন থাকে, আপনার খুব মার্জিত নমনীয় এরকম থাকে না, এরকম থাকে। আর যখন কাউকে খুন করতে যাবে তখন কিরকম থাকবে, তখন হিংস্রতা থাকবে। যখন সেই একই ব্যক্তি, মনে করেন এলাকার সহসভাপতি, সে যখন দল বলের গুন্ডা পান্ডা নিয়ে আপনার বেআইনি সমাবেশ করতে যাবে, ভাঙচুর করতে যাবে, তখন তার চেহারা কিরকম থাকবে, ভদ্রতা থাকবে না উগ্রতা থাকবে, উগ্রতা। তাহলে এইগুলো দ্বারা আমরা বুঝে ফেলি যে ঘটনাটা এখানে কিভাবে ঘটনা হয়েছে। এই বিষয়গুলো, তার যে অ্যাগ্রেসিভনেস, তারপরে হচ্ছে তার যে দৈহিক অঙ্গভঙ্গি, এগুলো কেমন ছিল, ইচ্ছাকৃত ছিল কিনা, এই বিষয়গুলো প্রাসঙ্গিক হয় 14 ধারাতে। 15 ধারার যে বিষয়টা এখানে বোঝানো হয়েছে যে একজন ব্যক্তি যখন আপনার অপরাধগুলো করে, এই ক্ষেত্রে দেখতে হবে যে এটা কি আপনার সত্যিকার অর্থে কোনো ইচ্ছাকৃতভাবে অপরাধটা করলো, মানে উইলিংলি, নাকি জিনিসটা স্লিপ অফ পেন। আমাদের স্লিপ অফ পেন, যেমন ধরেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে কিন্তু বলে ফেলছিলেন প্রাথমিক বিশ্ববিদ্যালয়, তিনি কিন্তু পরবর্তীতে আবার নিজেই সংসদের দ্বারা কিন্তু এটাকে কিন্তু কারেকশন করছে, ঠিক না? তিনি এটা কিন্তু বলছেন, তার মানে এটা আমরা বুঝতেই পারতেছি এটা একজন মানুষ বলার ক্ষেত্রে এটা হতেই পারে। নর্মালি আমাদের তো অনেক সময় অনেক কথা বলতে গেলে অনেক ভুল হয় না, ভুল হয় তো, মানুষ মাত্রই ভুল করে, ঠিক না? ম্যান ইজ মর্টাল, ঠিক না? মানুষ মাত্রই ভুল করে, নাকি? তো এই ক্ষেত্রেও সেম জিনিসটা, যে আমাদের ভুল এখানে হতেই পারে। তো এই যে ভুল, আমাদের যে ভুলটা, এই ভুলটা কি ইচ্ছাকৃতভাবে উইলিংলি কোনো ক্রিমিনালজি কাজ করতেছে, নাকি আমার স্লিপ অফ প্যান হয়ে গেছে, এটা বুঝতে হইব। যে আমি সমিতির লোক, 5,000 করে চান্দা উড়াইতেছি, 5,000 করে লিখতে 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 একটা বইতে আমি লিখে লাইছি 500, একটা বইতে লিখে লাইছি আমি 500, 4,500 কম। এখন দেখা গেছে যে আমি এই কাজই করি, প্রতি সপ্তাহে একটা করে দুইটা করে ভুল করি। তার মানে বুঝতে হইব যে ভুল তো মানুষ একবার হইতে পারে, কিন্তু সে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে এই কাজ করে, তার মানে এনে গাফলা আছে, ও এটা ইচ্ছা করে করে টাকাগুলো মেরে দেওয়ার জন্য। আর যদি হঠাৎ করে হয় তাহলে এটা কিন্তু ভুল হতেই পারে, ঠিক না? আমি দেখছি যে কিশোরগঞ্জ জেলার অ্যাকাউন্টসে শরীফ ভাই নামে একটা লোক ছিল, উনি অ্যাকাউন্টসে যখন ম্যানুয়াল ছিল 2009-10-এর কথা বলতেছি, তখন হোসেনপুর থানায় তিনি বোনাসের 1 লক্ষ টাকা বেশি দিয়ে দিয়েছিলেন। মানে যখন টাকা বন্টন করে ভাগ করে 1 লক্ষ টাকা বেশি চলে গেছিল। পরে যখন ওইখান থেকে আবার সেকেন্ড অফিসার বিতরণ করে ওই টাকা আবার ফেরত দিছে, তখন আবার এটা আবার আলফা টু স্যার ধরছিল, যিনি অ্যাডমিন ছিল। তো এই ক্ষেত্রে তখন তাকে ডাকছে, সে বলছে স্যার আমি তো এই করছি, হিসাব মিলাইতে বলেছে, তাহলে এটা তো আমার কোনো স্বার্থ না, আমি টাকাটা তো ওখানে চলে গেছে ভুলে। পরে এটা মাফ করে দিছিল, এটা স্যারও বুঝতে পারছে যা ভুল। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এই এই 15 ধারা, 15 ধারা গেল। এরপর হচ্ছে আমাদের 16 ধারা। 16 ধারা একদম সহজ একটা ধারা, এটা বুঝবেন যে একটা জিনিস স্বাভাবিকভাবে যেটা চলে আসতেছে দীর্ঘদিন যাবত, এই জিনিসটা আপনার যতদিন পর্যন্ত কোনো কমপ্লেন না হয় ধরে নিতে হবে এটা স্বাভাবিকভাবেই চলতেছে, এটার একটা অস্তিত্ব স্বাভাবিকভাবেই চলতেছে। যেমন ধরেন আপনার বাসায় দুধ দেয়, অনেকে দুধ রুজিনা করেন না বাচ্চাদের জন্য, স্বাভাবিকভাবেই দুধ দেয় মাস অনুযায়ী। আবার ধরেন পত্রিকা রাখি আমরা, আবার ধরেন ইন্টারনেটের বিল দিই, মাস অনুযায়ী আমরা দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি, গ্যাসের বিল দিচ্ছি, বিদ্যুৎ বিল দিচ্ছি। তার মানে আপনি বিদ্যুৎ বিল কি জন্য দেন? তার মানে আপনার বাসায় বিদ্যুৎ সংযোগ ঠিক আছে নাকি? দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি। 3 মাস পরে গিয়ে যদি বলেন যে ভাই এই মাস তো কোনো বিদ্যুৎ ছিল না, এটা হবে? হবে না, সাথে সাথে অভিযোগটা করতে হয়। আপনি মনে করেন যে 30 দিনের বিল দিয়ে যাচ্ছেন পেপার, তো যে মাসে না পেপার কম আইছে, যেদিন কম আইছে এই দিন বা তার পরের দিন না আপনি বলবেন যে আপনি এই মাসে 2 দিন পেপার দেন নাই। 6 মাস পরে গিয়ে যদি বলেন যে আপনি জানুয়ারি মাসে 2 দিন পেপার দেন নাই, এটা মেনে নিবে কেউ? মেনে নিবে না। যেমন ধরেন কনভেকশনারির ক্ষেত্রে আজকে রুটি দেওয়া যায়, যা সেল হয়
ডেট এক্সপায়ারের আগে আবার কোম্পানি ফেরত নেয় নাই দোকানদারের কাছ থেকে, ঠিক না? তো এই যে ফেরত নিয়ে নেই, তো এখন যেদিন ফেরত নেওয়ার কথা এই দিন মনে করেন আপনি দিলেন না, 5 দিন পরে যদি 5 দিন আগের রুটি বের করেন, কোম্পানির লোক তখন নিবে না, বলবে না আপনি তো দেন নাই, যেদিন আমরা নেই পরের দিনই নিয়ে যাই, পরের দিন তো আপনি দেন নাই, কারণ পরের দিন নিলে তো এগুলো আমরা টোস্ট বানাইতে পারি। আপনি কি জানেন রুটির কোনো মেয়াদ উত্তীর্ণ নাই, ওইটা নিয়ে আবার টোস্ট বানাই। এই টোস্টের লাগে আবার এই পাম অয়েল তেলটা বাই যেটা চিনির শিরাতে মিশাই দেয়, ঘিয়ে ভেজা টোস্ট, কি মজা! এত চিন্তা করেন না, 2000 টাকা কেজির ঘি আর আপনার 150 টাকা কেজি বিস্কুট, এটা একটু বুঝতে হইব। 1 কেজি বিস্কুটে আপনার আধা কেজি ডালটাই খা, তা আপনি 150 টাকা ঘিয়ে ভাজা টোস্ট খেয়া লাইতেছেন, লেখা থাকে প্যাকেটে ঘিয়ে ভাজা টোস্ট লেখা থাকে না? এত এত না, হিসাব সহজ না। ঘিয়ে ভাজা সেমাই 500 টাকা কেজি, ও মা, ঘিয়ের দাম 2000 আর সেমাইয়ের দাম 500, কেমনে সম্ভব? বুঝলাম না হিসাবটা, হিসাব বুঝলে বুঝবেন। তো এখানে এই জিনিসটাই বোঝানো হয়েছে, একটা ব্যবসার রীতি যেটা কোনো ধরনের বাধা বিপত্তি নাই। এটা শুধুমাত্র এখানে ব্যবসাতে বুঝলে হবে না, আমাদের সামাজিক, আমার দৈনিক কার্যক্রমগুলো যা আছে এইগুলো কিন্তু আমাদের কিন্তু বোঝাবে। এখানে আপনি একটা চিঠি দিচ্ছেন আমাকে, চিঠি দিচ্ছেন, আপনি যদি রিসিভ কপি পান তাহলে কি ধরে নেবেন আপনি? যে আমি চিঠিটা পাইছি, ঠিক না? চিঠিটা পাইছি। যদি আপনি রিসিভ কপি না পান তাহলে ধরে নেবেন যে আপনি এটা আমি পাই নাই, ঠিক না? এই যে বিষয়গুলো, এইগুলো প্রাসঙ্গিক হয় মূলত, যে একটা রীতি চলে আসতেছে, কোনো ধরনের অভিযোগ নাই, এটা সাধারণ রীতি চলে আসতেছে, তার মানে ধরে নেওয়া হবে যে এটা চলমানই আছে, এখানে কোনো ধরনের বিঘ্ন ঘটে নাই। যদি হয় তাহলে আপনার সাথে সাথে জিনিসটা কিন্তু প্রয়োগ করতে হয়। এটাই আর কি আমাদের 16 ধারার বক্তব্য। তো এই বিষয়গুলো আপনারা দেখবেন, ভিডিও ক্লাস দেখবেন, 4-5টা ক্লাস মনে হয় এখানে, মনে হয় কি প্রথম 1 থেকে 4, 4 থেকে 6, 7, 8, 9, 10, 5টা ভিডিও ক্লাস মনে হয় এটার উপরে, যে পর্যন্ত পড়াইছি 5টা বা 6টা ভিডিও ক্লাস হবে। এই বিষয়গুলো একটু ভালো করে পড়বেন। সাগর, সাগর কুমার, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার স্যার ধারা আর যে স্যার 114 ধারার মধ্যে স্যার কোনো পার্থক্যটা স্যার হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছি পার্থক্য না, অবশ্যই স্যার। আছে। 4 ধারা হয়েছে আপনাকে ক্ষমতা দিছে। মনে করেন আপনি এক জায়গায় বড়খানায় যাবেন, আমাদের পুলিশ লাইনে বড়খানা হয় না, বড়খানার অনুষ্ঠানে যাচ্ছেন, তো আপনি জানেন যে বড়খানায় গেলে আপনি কি কি খাইতে পারবেন, এটা হলো 4 ধারা। যাওয়ার পরে যখন আপনি খাওয়া শুরু করছেন, এটা হলো 114 ধারা। সাগর, বুঝছেন? মানে আপনাকে আদালতকে ক্ষমতা দিছে, আদালত অনুমান করবে, করতে পারে এবং চূড়ান্ত প্রমাণ। এখন যখন আদালত অনুমান করার ক্ষমতাটা প্রয়োগ করে কারোর উপরে দায় চাপায় দেয় যে আপনি এই দায়টা আপনার, আপনি এই কাজটা করবেন, তখন সেটা প্রয়োগ, মানে আপনি খাইতেছেন, তখন সেটা 114। সাগর, বুঝতে পারছি স্যার। তো ধন্যবাদ সবাইকে, আর 2-3 মিনিট পরে যুক্ত হন সবাই। এই রিভিশন ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ।